রাজনীতির দিক দিয়া বর্তমানে এটা রাজনীতি বলবো কিনা অন্য কিছু, রাজনীতি অবভিয়াসলি রিলেটেড আছে। সিরিয়ায় যে ভাই, সিরিয়া তো গণ অভ্যুত্থান বলা যায় না, সিরিয়া বলতে হবে যে রেভলিউশন, বিপ্লব হইল। কারণ অস্ত্র সশস্ত্র একটা বিপ্লব হইল। এই বিপ্লব নিয়ে আপনার মতামত কি? আপনার যে অ্যাসেসমেন্টটা কি? আর সামনে কোন দিকে যাইতে পারে এই বিপ্লবটা? আর এই বিপ্লবের সাথে কি সিরিয়া বাংলাদেশের কি কোনো কানেকশন হইতে পারে? সিরিয়া কি আসলে বিপ্লব হয়েছে? সিরিয়া তো অনেকগুলা দেশের স্টেক আছে। জি। সিরিয়া তুরস্কের তা স্টেক আছে, ইরানের স্টেক আছে, লেবানন আছে, রাশিয়া আছে, চীন আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে। যেহেতু সিরিয়া ফ্রান্স থেকে রিলিজ হয়েছে, তাই না? স্বাধীনতা পেয়েছে ফ্রান্স থেকে। তাহলে বিপ্লবটা কারা করলো? ওখানেরই কিছু এটা কিন্তু মানুষ। প্রশ্ন। এটা বিপ্লব মানে কিসের ভিত্তিতে বিপ্লব হলো? কারণ এখানে কুর্দি আছে, কুর্দিরা অবহেলিত। কুর্দি কিন্তু বাঙালির মতো। কুর্দি মানে ধরেন, আমরা কুর্দি সম্পর্কে কি বুঝি? কুর্দিদেরকে অনেকে মুসলিম মনে করি, অনেকে মুসলিম মনে করি না, দুইটাই ঠিক আছে। বাঙালি যেমন মুসলিম আছে, মুসলিম নাই, মুসলিম আছে, তাই তো? হুম। কুর্দি হচ্ছে একটা জাতিসত্তা, তাদের কালচার যেমন আরব, সেরকম কুর্দি। কুর্দির ভিতরে সুন্নি বেশি। এখন হচ্ছে যে তারা কুর্দিস্তানের স্বাধীনতা চাওয়ার কারণে তারা অনেকের চোখে তুরস্কের শত্রু, সিরিয়ার শত্রু। কুর্দিরা কিন্তু অভিন্ন শত্রু, তুরস্কেরও শত্রু, ইরাকেরও শত্রু, ইরানেরও শত্রু। মানে কেউ কিন্তু কুর্দিকে স্বাধীনতা দিতে চায় না। যাই হোক, সিরিয়ার যে বিষয়টা বলছেন, সিরিয়ার এরকম ইতিহাস, এরকম আনরেস্ট যে, এই সিরিয়ার আনরেস্ট যদি আধুনিক সময়ের কথা বলেন, তাহলে এই সিরিয়া 1970 সাল থেকে 24 সালে 54 বছরের মোটামুটি মানে একটা সরকার ছিল, বাথ পার্টির সরকার। বাথ পার্টি 2003 সালে ইরাকে পতন হয়েছে। আর এই 2024 এসে পুরো আরব জাহানে এখন আর বাথ পার্টির ক্ষমতা নাই। আর বিপ্লব কি বিপ্লব না, এটা আসলে বলার সময় এখনো আমার মনে হয় আসে নাই। কারণ তুরস্কের যে ইতিহাস, এটা যদি আপনি পেছনে ফেরেন, যত পেছনে যাবেন, কত পেছনে যাবেন, আপনি যদি খোলাফায়ে রাশেদার জমানায় যান, সেই সময় দেখবেন যে সিরিয়া দামেস্কের ক্ষমতায় ছিল আমিরে মুয়াবিয়া। তিনি এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মানেন নাই। ব্যাপারটা বুঝছেন? ওই সময় থেকে শুরু কিন্তু। এরপরে আব্বাসী আমলে আপনার আব্বাসীদের আওতার মধ্যে ছিল সিরিয়া, এবং ও সিরিয়ার কিছু অংশ। আর কিছু অংশ ছিল মিশরের, আপনার ছিল ফাতেমি খিলাফত, ছিল ফাতেমি খিলাফতের আওতায় ছিল কিছু। ফাতেমি খিলাফতের পরে এরপরে গেল সেলজুকদের ভিতরে। দামেস্ক ছিল সেলজুকদের আওতায়। আর বাকি অংশ ছিল আপনার ইয়ের মধ্যে, আপনার আব্বাসী শাসন আমলে। এরপরে আপনার আসলো ইয়েরা, কি বলে, ক্রুসেড কালীন সময়। ক্রুসেড কালীন মঙ্গলের সময় সিরিয়া কিন্তু এরকম ভাগ বাটোয়ারা হয়ে বিভিন্ন জায়গায় ছিল। সেলজুকদের কাছ থেকে পরবর্তীতে গেল মামলুকদের কাছে। মামলুক 50 শতকের দিকে ওই সিরিয়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা শুরু করলো মামলুকরা। এই মামলুকরা কিন্তু 1516 সাল পর্যন্ত সিরিয়া শাসন করছে। 1516 সালে ওই উসমানী খেলাফতের প্রথম সেলিম, সুলতান প্রথম সেলিম, যে উনি 1516 সালে মামলুকদের পরাজিত করলো। আর এই যুদ্ধটার নাম ছিল খুব সম্ভবত মারজিদ আল মানসিয়া, খুব সম্ভবত মারজিদ আল মানসিয়া। ওই যুদ্ধে মামলুকদের পরাজিত করার পর এই উসমানী খেলাফতে অন্তর্ভুক্ত হলো সিরিয়া। সিরিয়া বলতে শাম অঞ্চল আর কি, মানে এই আজকের সিরিয়া সহ আশেপাশের অংশ। এটা কিন্তু 1900 কত সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, এটা উসমানীদের ছিল প্রায় 402 বছর। এরপরে এই এটা কি হলো আপনার 1916 সালে জার্মান, সরি, ব্রিটিশ কূটনৈতিক, ওনার নাম হচ্ছে সাইক্স। আর আপনার পিকো, উনি হচ্ছে ফ্রান্সের কূটনৈতিক। এই দুইজন মিলে তারা কোনোদিন মিডল ইস্টে আসেন নাই। তারা একটা মিডল ইস্টের ম্যাপ সামনে নিয়ে 1916 সালে প্ল্যান করলো, যদি আমরা বিশ্বযুদ্ধে জিতি, আরব জাহান যদি আমাদের করায়ত্ত হয়, তাহলে আমরা কিভাবে ভাগ করব। জাস্ট মানচিত্রের উপর একটা স্কেল রেখে পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভাগ করে নিল। এতে কি হলো, মানে ঘর পড়লো সিরিয়ার ভাগে, রান্নাঘর পড়লো ইরাকের ভাগে। কারণ তারা তো কখনো আসে নাই এখানে, তারা জাস্ট মানচিত্রের উপর দাগ দিছে। এইভাবে সিরিয়া চলে গেল
আপনার ইয়ের মধ্যে, সিরিয়া, লেবানন, এই সাইডটা চলে গেল ফ্রান্সের মধ্যে। ইরাক, ফিলিস্তিন এটা গেল ব্রিটেনের মধ্যে। পরবর্তীতে তো ওই যে আপনার ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন চললো, চললো সম্ভবত কত 43 সাল পর্যন্ত চললো। 43 সালে স্বাধীন হলো সিরিয়া। 43 সালে যে স্বাধীনতার যে নায়ক সেই সময় যে ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে আপনার শুক্রিয়াল কুয়াতলি। 1943 সাল শুক্রিয়াল কুয়াতলি, উনি 43 থেকে 49 সাল পর্যন্ত শাসন করলেন সিরিয়া। মজার ব্যাপার কি জানেন, এই সিরিয়া হচ্ছে সেই সিরিয়া। 49 সালে কুয়াতলি ক্ষমতা থেকে ছাড়লেন। কুয়াতলির পরে 49 সালে ক্ষমতায় আসলেন হচ্ছে ওনার নাম হলো আমিন আল, সরি, 49 সালে কুয়াতলির পরে আসলেন হলো হুসনি আল জাইম। 49 সালে উনি কিন্তু 49 সাল পর্যন্ত থাকলেন কুয়াতলি। তারপরে জাইম আসলেন ক্ষমতায়। জাইম থাকলেন বোধহয় 4 মাস। 49 সালে তারপরে আসলেন সামি আল হান্নাবি, 3 নাম্বার জন, উনিও গেলেন 49 সালে। তারপরে আসলেন হাসিম আল আত্তাসি, তার মানে 49 সালে 4 জন এলেন প্রধান, 2 মাস 4 মাস এভাবে। ওই হাসিম আল আত্তাসি উনি আবার 49 সাল থেকে 51 সাল পর্যন্ত ছিলেন ক্ষমতায়। 51 সাল থেকে আপনার হলো 54 সাল পর্যন্ত আসলো নাম হলো আদিব শিয়াকলি। আমি আসলে আরবি উচ্চারণটা তো ভালো পারি না, এরকমই নাম। 54 সাল থেকে 55 সাল পর্যন্ত আসলো হাসিম আল আত্তাসি। 55 সাল থেকে 58 সাল পর্যন্ত আবার সেই প্রথমে যে আসছিলেন শুক্রিয়াল কুয়াতলি, উনি আবার আসলেন দ্বিতীয়বার। 58 সাল থেকে 61 সাল পর্যন্ত এইখানে একটা ঘটনা ঘটলো। এই সময় এটা আপনার মিশর আর সিরিয়া মিলে একটা ইউনাইটেড করলো, এটা সংক্ষেপে বলা ইউএআর। তো মিশর আর সিরিয়া এক হয়ে গেল 58 থেকে 61 সাল। এই সময়টা ক্ষমতায় ছিল গামাল আব্দুল নাসের, এটা আমরা সবাই চিনি। গামাল আব্দুল নাসেরকে তোমরা চিনি, এই যে আগে যে নামগুলো বললাম এটা কিন্তু খুব একটা পরিচিত নাম না। গামাল আব্দুল নাসের ছিল, কিন্তু 61 সালে এই ইউনাইটেডটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সিরিয়া এবার আলাদা হয়ে গেল। সিরিয়া আলাদা হয়ে গেল। 61 সাল থেকে আবার কি হলো, 61 সাল থেকে খুব সম্ভবত 63 সাল পর্যন্ত আপনার উনি ছিল, ওনার প্রেসিডেন্টের নাম হলো নাজিয়াল 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 উজরি ওনার নাম। আর 63 সালে আসলে হচ্ছে আমিন আল হাফিজ। 63 থেকে 66 সাল পর্যন্ত উনি থাকলেন। 66 সালে আপনার আসলে হলো ক্ষমতায় নুরুদ্দিন আল আতাসি, এই হাফেজ আল আসাদ যাকে হারাইলো আর কি, বুঝছেন। আতাসি, এই নুরুদ্দিন আল আতাসি, একে আপনার ক্ষমতার থেকে সরাই দিয়ে তারপরে আসলো এই বাশার আল আসাদের বাবা 1970 সাল হাফিজ আল আসাদ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই হাফিজ আল আসাদ যে আসছে, হাফিজ আল আসাদ তো বাথ পার্টির একজন নেতা। এই বাথ পার্টি কিন্তু তৈরি হয়েছে আবার 47 সালে, 7ই এপ্রিল 1947। একই সাথে সিরিয়া এবং ইরাকে ক্ষমতায় আসলো কত সালে, 47 থেকে 70। এতদিন কিন্তু তারা অপেক্ষা করবে। এই যে যারা ভিতরে এই যে যে এত ঝামেলা গুলো হয়েছে, এগুলো কিন্তু বাথ পার্টির চক্রান্ত ছিল, মানে মাল্টিপল চক্রান্ত। আমি বুঝাইতে চাইছি যে সিরিয়ার অস্থিরতা, মানে আমরা যে আজকে বিপ্লব বলতেছি, এটা যে কালকে উল্টে যাবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, ব্যাপারটা বুঝছেন। সিরিয়া এমন একটা জায়গা। তো উনি কি করলেন 47 সালে, এবং 47 সালে যে বাথ পার্টি তৈরি হয়েছে, বাথ পার্টি কারা তৈরি করছে, বাথ পার্টির ফাদার হলো 3 জন। প্রধান যে তার নাম হলো মিশেল আফলাক, উনি খ্রিস্টান। মিশেল আফলাক উনি খ্রিস্টান বুদ্ধিজীবী। এরপরে তার একজন বন্ধু ছিল, তার নাম সম্ভবত সালাহ আল দিন আল বিতার, উনি কিন্তু সুন্নি বুদ্ধিজীবী। আর একজন আছে তাদের সাথে জাকি আল আর সুজি, উনি আবার আলাবি। এই যে এখন যে আপনার বাশার আল আসাদরা যে সম্প্রদায় আলাবি শিয়া, বাশার আল আসাদরা তো আলাবি শিয়া, ঠিক আছে, এই আলাবি শিয়া উনি। এরা কিন্তু পড়াশোনা করছে ফ্রান্সে, যেহেতু ফ্রেঞ্চ ম্যান্ডেটের ভিতরে যখন ছিল তখন তাদের ছিল কৈশোর বয়স, তখন তারা আপনার ফ্রান্সে গিয়ে পড়াশোনা করছে। প্রথম 2 জন হলো সরবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এরা এসে ইতা করলো আরব জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং উপনিবেশ বিরোধিতা, মানে ফ্রান্স উপনিবেশ বিরোধিতার বিরুদ্ধে লড়তে গিয়ে বাথ পার্টি তৈরি হলো। বাথ মানে হচ্ছে নবজন্ম, মানে আর একবার জন্ম নেওয়া। তো এই বাথ পার্টি তৈরি হলো, ইরাকে একটা অংশ আর সিরিয়া একটা অংশ। এইটা ভাগাভাগি হইলো, এটা খুব সম্ভবত 1900 কত সালে, 66 সালের দিকে একটা বিভাজন এলো নিজেদের মধ্যে, তাত্ত্বিক বিভাজন, বুঝছেন। আমাদের জীবনে যে ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী, ন্যাপ, এই যে মুজাফফর গুরু হইলো না কতগুলা, এরকম তাদের ভাগ হয়েছে 66 সালে।
ইরাকটা চলে গেল সাদ্দাম হোসেনের দিকে, ওই দিকের নেতা সাদ্দাম হোসেন তখন প্রেসিডেন্ট, সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট হয়েছে 79 সালে। আর এদিকে আসলো সালাহ জাদিদ সিরিয়ান অঞ্চলে, সে হলো এটার তাত্ত্বিক নেতা হইলো আর কি। এটা খুব জটিল একটা ইতিহাস। এরপরে এই সিরিয়াটা 70 সাল থেকে 2000 সাল পর্যন্ত হাফেজ আল আসাদ যতদিন বেঁচে ছিল এই পর্যন্ত তারা ক্ষমতা সে চালাইলো, এবং এর ভিতরে তো কত রকমের ঘটনা ঘটছে, মানে ভিন্ন মত দমন করার জন্য যা যা দরকার সবই তারা করছে। এবং আপনি আরবের শুধু এরে বলে লাভ নেই, আরব জাহানের ইতিহাসটা এরকম, মানে এক গ্রুপ আর এক গ্রুপরে একেবারে শেষ করে দেয়। ইরাকের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে একই অবস্থা। আপনি যার দিকে যাবেন দেখবেন আমরা খালি উপরেরটাতে দেখতেছি আইসবার্গ দেখতেছি, নিচেরটা তো দেখতেছি না, তাই না? হুম এরপরে বাশার আল আসাদ হলো 2000 সালে আসলো ক্ষমতায়। উনি একজন চোখের ডাক্তার, পড়াশোনা করছে খুব সম্ভবত লন্ডনে, খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়। ওনার বয়স সম্ভবত ছিল কত, 3400 বয়স ছিল, মানে 34 বছর। এবং ওইখানকার সংবিধান অনুযায়ী খুব সম্ভবত 40 বছর বয়স হওয়া লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য। এই সংবিধান ওইটা পরিবর্তন করে তারপরে বাশার আল আসাদ প্রেসিডেন্ট হলো। বাশার আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার পরে 11 সাল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ায়, বাশার আল আসাদের অবস্থা তো এমনিতেই দুর্বল হয়ে গেছে, কারণ এদিকে রাশিয়া ব্যস্ত ইউক্রেন নিয়ে, ইরান ব্যস্ত আপনার এই যে ইয়ে নিয়ে, ইসরায়েল। ইসরায়েল নিয়ে। তো আপনার সিরিয়ার অবস্থা কি হবে এখন? সিরিয়া হয়েছে যেটা করছে, সিরিয়া এতদিন যেটা করছে, সিরিয়ার হাজারটা নেগেটিভের ভিতরে একটা পজিটিভ দিক হলো আজকে যে ফিলিস্তিনে গাজা অঞ্চলে যে অস্ত্রগুলো যায় বুঝছেন, ব্ল্যাক মার্কেট দিয়া, এটা সিরিয়ার মাধ্যমে যায়, সিরিয়ার মাধ্যমে যেত, এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। আর এখন যেটা হায়াত তাহরির আল শামস, যেটা এখন ক্ষমতায় আসতেছে, জি এটার প্রধান হচ্ছে কি আবু মোহাম্মদ আল জোলানি, তাই না? জি আবু মোহাম্মদ আল জোলানি কিন্তু ওনার নাম না, এটা জানেন তো? হ্যাঁ আবু আহমেদ আল আবু শাররা। মোহাম্মদ আল জোলানি হচ্ছে ওনার ছদ্মনাম। হ্যাঁ ওনার ছদ্মনাম, ওনার আসল নাম হচ্ছে আহমেদ হুসেইন আল সারা। এক্স্যাক্টলি এটাই। আহমেদ হুসেইন আল সারা, ওনার জন্ম হলো 1980 সালে সিরিয়াতে। উনি কিন্তু আপনার ইরাকে যে আল কায়দা ছিল সেখানে জয়েন করে ইরাকে গিয়ে, এবং এবং উনি খুব সাহসী একজন পার্সোনালিটি। ওইখান থেকে পরবর্তীতে আলাদা হয়ে আইসা 2017 সালের দিকে বোধহয় ওই যে আল নুসরা ফ্রন্ট, যেটা হ্যাঁ জাবাত আল নুসরা, এটা এটা গঠন করে। এবং পরবর্তীতে যে আপনার হায়াত তাহরির আল শামস, এই তাহরির অর্থ হলো আপনার কি বলে, এটা ওই যে পুনর্জন্ম, ওই যে যেমন বাদ পাটির অর্থ নবজন্ম, এটা হচ্ছে পুনরুত্থান। তো ওনারা সুন্নি ভিত্তিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা তো এখন পর্যন্ত সিরিয়াতে আসার পরে ইসরায়েল যেভাবে সিরিয়ার মধ্যে ঢুকে পড়তেছে, ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের যে প্ল্যান, ইসরায়েল যে জায়গা দখল করছে একবার, সেটা তো সে সহজে ছাড়ে না, হুম কারণ তার ছাড়তে হয় না, এই জন্য তার পিছনে তো সবাই আছে। হুম